অরুণিমার আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে অরুণিমা, আর আমার সঙ্গে এবং আপনার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক অনিন্দ্য পুলক ব্যানার্জি। অনিন্দ্য দা, তোমাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। অনিন্দ্য ব্যানার্জি আর কি, পুলক নয়। অনিন্দ্য আসলে ইন্ডাস্ট্রিতে আমাদের অনেকগুলো অনিন্দ্য ব্যানার্জি আছে, অনিন্দ্য চক্রবর্তী আছে, বোঝার সুবিধার জন্য আর কি মিডিয়া এই কাজটা করেছে। আমার ডাক নাম পুলক, সেটাকে ঢুকিয়ে দিয়েছে মাঝখানে। বেশ, তাহলে পুলক দা ডাকতে পারি। পুলক দা এখন কতটা পুলকে রয়েছে? হ্যাঁ, মানে তবে এটাও ঠিক যে যে সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি তাতে করে হয়তো সেটা অনেক সময় এক্সপ্রেস করা যায় না আর কি, বাট চেষ্টা করতে হয় নিজেকে সবসময় একটা ভালো দিকে ওয়েল মুডে সেট করার। এটা প্রত্যেক মানুষেরই উচিত, সবসময় পজিটিভ। অ্যাবসলিউটলি, আদারওয়াইজ নো অপশন। মানে কোথায় অপশন কোথায়? যে কোনো তুমি যখনই কিছু হ্যান্ডেল করতে যাবে, বিশেষ করে the kind of a world we are living, so সেখানে যদি তুমি it was already depressed, so সেখানে যদি তুমি নিজেও তার দ্বারা এফেক্টেড হও, তাহলে পরে তুমি যে এক্স্যাক্টলি কাজটা করতে চাইছো সেটাতে হ্যাম্পার হবে। সে কারণে চেষ্টা করতে হবে। অভিনয় করতে গিয়ে অনেক না পাওয়ার থেকে কি তোমার পরিচালনায় আসার একটা ভাবনা, মানে ধরো তুমি তো নিজেই বলেছো যে তুমি টাইপ কাস্ট হয়ে গেছো, অনেক এমন চরিত্র হতে পারতো যেগুলো তুমি পাওনি, সেই জায়গা থেকে কি তোমার মনে হয়েছে যে অন্যদের লিবার্টি দিই পরিচালক হয়ে, সেই জায়গা থেকে কি তোমার পরিচালনায় আসা? আর ঠিক সে কারণে নয়, বাট তোর প্রশ্নের ভেতরেই আমার উত্তরটা লুকিয়ে আছে। সেটা হলো যে অভিনয় করতে গিয়ে যে লিমিটেশন তৈরি হয় আর কি, মানে যখন একজন আর্টিস্ট তার সে তো নিজেকে বেঁধে রাখতে পারে না। তার আমি একটা সময় পরে আমার নিজের কিছু কথা তৈরি হয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট আর কি। আমার নিজের কথাগুলোকে আমি আমার নিজের ছবি দিয়ে করার চেষ্টা করছি। তুমি বলেছিলে যে আই হ্যাভ নো ফিয়ার অ্যাজ আই হ্যাভ নো অডিয়েন্স, এই কথাটা কেন বলেছিলে? বা প্রচণ্ড অপটিমিস্টিক একটা জায়গা থেকে বলেছিলে নাকি প্রচণ্ড পেসিমিস্টিক একটা জায়গা থেকে বলেছিলে? এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফিলসফি আর কি, মানে ফিল্ম সম্পর্কে তুমি কি ভাবছো আর কি, সেটার সাথে অনেক বেশি জড়িয়ে দেন অপটিমিস্ট দেন বি পেসিমিস্ট। মানে অন্তত ছবি যখন শুরু হয়েছিল, ধরো আমি তোমাকে এই মুহূর্তে উদাহরণ দিয়ে বলতে পারি, পথের পাঁচালী যখন হয়েছিল, খুব একটা মানে একেবারেই খুব ভালো রেফারেন্স আমার মনে হয় যে ঠিক সেই সময়ে সেই ছবি চলেনি। তো অনেক সময় হয় যে অনেক ধরনের ছবি, না তার মানে এরকম নয় যে আমি একটা এমন কাণ্ড করে ফেলেছি পৃথিবীতে আর কেউ করবে না বা করেনি, এরকম নয়। ওরকম ততটা বোকাও আমি নই। তবে অনেক সময় হয় যে তুমি যদি কিছু একটা জিনিস কে প্রশ্ন করতে চাও না, হ্যাঁ, তবে সেইটার ফলে যে প্রোডাক্টটা বেরোবে সেটা সেই সময়ের মানুষ যেহেতু অভ্যস্ত নয়, হ্যাঁ, সেই সময়ের মানুষ যেহেতু একটা স্ট্যান্ডার্ড সেট অফ স্টাইলে অভ্যস্ত, যখনই তুমি সেটাকে আঘাত করবে তখন সেটার জন্য দর্শককে প্রস্তুত হতে একটু টাইম লাগে। যে কারণে দেখবে যখন যারাই ফিল্ম নিয়ে পৃথিবী বিখ্যাত যে সমস্ত কাজ, এবং সে তার একটা অবজেক্টিভ ডিস্টেন্স তৈরি না হলে মানুষ সেগুলোকে জাজ করতে পারে না। সে তুমি টার্কভস্কির ছবি বলো, সে তুমি গোদরি বলো, মানে এদের একটা সময় লেগেছে আর কি। অনেক মানুষ ইউনিভার্সালি মানুষ তার অনেক পরে গিয়ে রিলেট করতে পেরেছে। হ্যাঁ, ধরা যাক ঋত্বিক ঘটক, ওই সময় আর তুমি আজকের কম্প্যারিজনে যদি যাও তাহলে দেখবে সেই সময় কজন লোক ঋত্বিক ঘটকের ছবি দেখেছে, আর তারপরে আজ 30 বছর পার হয়ে যাওয়ার পর তার সংখ্যাটা কত পরিমাণে বেড়ে গেছে। তো এই যে সময়টা, এই সময়টা কিন্তু মানুষকে বুঝতে হয়েছে আর কি, তার ফলে এখন তারা সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে পারছে। মানে যখনই তুমি কোনো জিনিসকে প্রশ্ন করে কোনো একটা কাজ করবে না, তখন এটা ঘটবেই আর কি। ফলে আমার কাছে এই মুহূর্তে দর্শক, আমার ধারণা এই মুহূর্তের দর্শক ওই ধরনের, বিশেষ করে আমার যেহেতু ফিলোসফিটাই অ্যান্টি লজিক, আমি যেহেতু লজিকটাকে পছন্দ, মানে লজিক, আই হেট লজিক। আমার একটা ভীষণ মনে হয় ভাই 2 আর 2 4 হয়, এটা বাস্তবে হয়। এই চাটার দাম 10 টাকা, আমি ওকে 50 টাকা দিলাম, ও আমায় 40 টাকা ফেরত দেবে। বাট দিস ইজ নট আর্ট। আচ্ছা, অর্থাৎ বাস্তবের যে সত্য আর শিল্পের একটা অন্য সত্য আছে। মানে লজিক ইজ কাইন্ড অফ আ বক্স। তুমি যদি যে কোনো জিনিসকে এই বক্সের ভেতরে ফিটিং করানোর চেষ্টা করো, তাহলে তার যে পসিবিলিটিস সেটা জিরো হয়ে যায়। সো বুঝতেই পারছো যে এই জায়গা থেকে যদি কেউ তার টেক্সট তৈরি হয়, এই জায়গা থেকে তার ন্যারেশনের স্টাইল তৈরি হয়, অবভিয়াসলি লোকে সেই সময় সেটা মানে 1%-এর বেশি দেবে না। আমার ছবি আমি যখন ফেস্টিভ্যালে দেখেছি যে অর্ধেক লোক হল থেকে বেরিয়ে গেছে, অর্ধেক নয়, 20%-30% লোক হল থেকে বেরিয়ে গেছে। আই এনজয়, মানে এটাই তো হওয়ার কথা ছিল আর কি। সবাই যদি বসে ছবিটা দেখতো, তাহলে আবার যারা দেখেছে তাদের তারা জাস্ট আচ্ছা ডান জাস্ট আর কি, মানে হোয়াট, এরকম একটা এক্সপ্রেশন যে এটা কি করে সম্ভব হলো। এরকম একটা প্রশ্ন খুব ইন্টারেস্টিংলি এখানে উঠছে, সেটা হচ্ছে যে দর্শকের প্রিপারেশনের একটা সময় দরকার, তুমি যেটা বললে, সেটা কি করে আমরা দর্শক কিভাবে নিজেদের প্রিপারেশন
নেবে? দেখো, সিনেমা কিন্তু একটা অডিও ভিজুয়াল মাধ্যম আর কি। হ্যাঁ, আমরা সবসময় সিনেমাকে, আমাদের অভ্যেস হচ্ছে চোখ দিয়ে দেখা, অনেক বেশি চোখ আমাদের ডমিনেট করে কানকে। ফলে এই যে চোখ এবং কানের ব্যালেন্স যদি তৈরি না হয়, লোকে, সাধারণ মানুষ যদি একই সাথে, এবার কানকে আমরা কিভাবে সাপ্লিমেন্ট করতে পারি, কানের ভূমিকা কি, আমাদের যদি মিউজিক শোনার অভ্যেস না থাকে, যত তুমি মিউজিক শুনবে তোমার কানের অ্যাপ্রিসিয়েশনের লেভেল তত বাড়তে থাকবে। বুঝতে পেরেছো কি বলছি? ফলে আমরা সবসময় চোখে দেখি, আমরা বেশ টিভিতে সিনেমা দেখতে ভালোবাসি, আমাদের কানটা না প্রচণ্ড রকমের কম ব্যবহার করি। অথচ আমার ক্ষেত্রে মনে হয়েছে যে কান আগে, আমার চোখ দরকার নেই, কারণ চোখ বন্ধ করলে ভিজুয়ালাইজ করতে অসুবিধা হয় না। তুমি খেয়াল করে দেখো, মানে জাস্ট তুমি এখনই প্র্যাকটিস করে দেখো, তুমি চোখ বন্ধ করলে কি এই জায়গাটা ভিজুয়ালাইজ করতে অসুবিধা হবে? হবে না। বাট তুমি, আমি এইমাত্র আওয়াজ পেলাম ওখান দিয়ে একটা বাইক বাজাতে, কি করলো, অর্থাৎ আমার কান যত বেশি সজাগ হবে তত বেশি যেগুলো আনরিয়েল বা যেগুলো মানে অনেক ডিস্টেন্সের জিনিস, সেগুলোকে তুমি অ্যাকোয়ার করতে পারবে। ফলে এই যে কান এবং চোখের সাথে যে ভারসাম্য, সেই ভারসাম্যটা বাংলা ছবির এই মুহূর্তের 80-র দশকের পর থেকে যে দর্শক, তাদের অ্যাপ্রিসিয়েশন লেভেল এবং সাহিত্য যদি না পড়ে, কেউ যদি পেইন্টিং না দেখে, কেউ যদি স্কাল্পচার না অ্যাপ্রিসিয়েট করতে পারে, সে কেন ফিল্ম পারবে অ্যাপ্রিসিয়েট করতে? কারণ যে লোকটা ফিল্ম অ্যাপ্রিসিয়েট করতে পারছে না, সে লোকটা স্কাল্পচারও অ্যাপ্রিসিয়েট করতে পারে না, সে লোকটা মিউজিকও অ্যাপ্রিসিয়েট করতে পারে না, সে লোকটা পেইন্টিংও। হ্যাঁ, মানে অল আর্টস আর লাইক, মানে এরকমভাবে মিলেমিশে। হ্যাঁ, এবার আসি একটুখানি অকাজের কথায়। তোমার রোজকার রুটিন কিরকম? রুটিন বলতে আমার আমি একটু বেশি রাতে শুই, কারণ একটু বেশি রাত পর্যন্ত পড়াশুনো করতে, তখন ওই সাইলেন্সটা এত ভালো থাকে না, তো সেই সময় অনেক বেশি অ্যাটেনশন দেওয়া যায় পড়াশোনার প্রতি আর কি। তুমি দিনের বেলা একটা বই পড়বে, ধরা যাক এখানে, এবং এই জায়গাটাই তুমি রাত 1টার সময় পড়বে, দেখবে তুমি অনেক বেশি ফোকাস করতে পারছো। তো যে কারণে আমাদের শুতে হয়, অনেক রাত হয় শুতে শুতে। সকালে উঠে প্রথম কাজই হচ্ছে যে আগে এক্সারসাইজ এবং প্রাণায়াম, যোগা, এগুলো করতে হয়। এগুলো করে নিয়ে তারপরে অ্যাকর্ডিংলি যেরকম শুটিং থাকে, তারপর হ্যাঁ সকালে কিছু টোটকা খাই আমি। হ্যাঁ, টোটকা খাওয়া মানে ধরো কাঁচা হলুদ, আমলকি, আমন্ড, এইগুলো আমি খাই। সেই জন্য এরকম চিরসবুজ। তা না, আমি আবার ড্রিঙ্কও করি। যেহেতু আমি ড্রিঙ্ক করি, সেহেতু আমাকে ওটা করতেই হবে, জানো তো। আর যে কারণে আমি খুব বেশি ওই মানে তেলে ভাজা খাবার টাবার, এই জাতীয় জিনিসকে, মানে আমি একটা স্যাক্রিফাইস করেছি, খেতে ভালো লাগে, বাট আমি ভালোবাসি মদটা খেতে, সেই তো আমাকে খাবারটাকে অল্প করতেই হবে। দ্যাটস ন্যাচারাল। হয়তো সেই কারণেই আমি, আমার ছোটোবেলায় টার্গেটই ছিল যে বিপাশা ইয়ের মতন কোমর হবে আর কি, মানে সেই সময় যারা হিরোইন আর কি, মধুবালা। হ্যাঁ, মানে মধুবালার আমলে আমি লোক নই আর কি, আমি অনেক পরের লোক, কিন্তু কিছু কোমর আমার দেখা আছে আর কি, বিশেষ করে আরও হলিউড ছবির আর কি। হ্যাঁ, হলিউড ছবির কিছু কোমর আমি দেখেছি আর কি, সেই কোমরটা আমার টার্গেট হয়ে গেছে। আমার মনে হয়েছে কোমর যার ঠিক আছে, সে পৃথিবী জয় করতে পারে। স্মাগ, ওয়াচমেকার আর কভেট লেটার, এই তিনটে শর্ট ফিল্ম প্রত্যেকটাই অ্যান্টি লজিক নিয়ে, লজিক বা রিজনিংয়ের বিপরীত মেরুতে। অ্যান্টি লজিক তোমাকে এতটা ইন্সপায়ার করলো কেন, বা হঠাৎ অ্যান্টি লজিক নিয়ে তুমি এতটা এই যে সিনেমা বানানো বা সব কিছু আর্টের মধ্যে অ্যান্টি লজিক খোঁজো কেন? কভারটা এখনো করা হয়নি, শ্যুট করা হয়নি, ওটা এনআরসি নিয়ে। জানি এখন আমরা যে ফেজের ভেতর দিয়ে যাচ্ছি এনআরসি, বাট আমি করে উঠতে পারিনি, আমার এটা করবো হয়তো, আমার সামাও এটা হয়তো নেক্সট ইয়ার করবো। বাট যাই হোক, হ্যাঁ, যেটা প্রশ্ন সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। খেয়াল করে দেখবি যে আমরা এই যে লজিক করি আর কি, বা যে ধরনের সিনেমা আজকে হলিউডে হচ্ছে, বা যে ধরনের সিনেমা বলিউডে সারা পৃথিবী জুড়ে হচ্ছে, তার ভিতরে 1% ছবি হচ্ছে ব্যবসা করতে পারছে না, আর বেশিরভাগ ছবি ব্যবসা করছে। এই যে ধারণা, এই ধারণাটা কিন্তু কমপ্লিটলি ভুল। মানে যদি আমরা বাংলা সিনেমার যে কমার্শিয়াল যে ছবিগুলো, সেগুলো যদি সত্যি সত্যি ভালো ব্যবসা করতে পারতো, তাহলে পরে আরও অনেক বেশি কমার্শিয়াল ছবি হতো। আমরা জানি যে এই ধরনের ছবিগুলো এখন মানুষ রিফিউজ করছে, কারণ তাদের হাতে তাদের হাতে নেটফ্লিক্স চলে এসছে, তাদের হাতে অন্যান্য এত সমস্ত অপশান চলে এসছে, তারা এখন বাংলা ছবি দেখছেন না। এটা এক ধরনের, মানে এটা খুব বিপজ্জনক দিক। কিন্তু যে কারণে বাংলা সিনেমাকে বাঁচাতে গেলে পরে, বাংলা সিনেমা একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য, সেই শেকড়ে কোথাও একটা ফিরে যেতে হবে, মানে সেই শেকড়টাকে প্রশ্ন করতে হবে, এটা মাথায় রেখে যে আমি কি করে আধুনিক মানুষের জন্য, তার সমস্যা কী, তার লাইফস্টাইল কী, মানে যেটা বলছিলাম যে এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি একটা এখন সারা পৃথিবীতে এখন একটা জ্যান্ত সমস্যা। তো এই সমস্যাগুলো সম্পর্কে যদি আমি অ্যাওয়্যার না করি থ্রু আর্ট, তাহলে পরে সেই আর্ট তো টিকবে না।
যদিও আমরা জানি যে এখন তুমি কি খাবে, তুমি কি পড়বে, তুমি কি দেখবে, তুমি কখন স্নান করবে, তুমি কি ভাববে, তুমি কোন কথায় কি রিয়াকশন দেবে, এটাও ঠিক করে দিচ্ছে তোমার সিলিকন ভ্যালি। মানে তুমি ধরো আজকে আমরা একটা সময় শুনতাম যে আমরা বই পড়ি, এখন বই আমাদের পড়ে। ধরো তুমি কিনলেতে একটা বই পড়ছো, ধরো না তুমি ওয়ার অ্যান্ড পিস কিনলেতে পড়লে, 2 বছর বাদে তুমি ওয়ার অ্যান্ড পিসটা ভুলে গেলে, কিন্তু অ্যামাজন ভুলবে না। তুমি ওই ওয়ার অ্যান্ড পিস পড়তে গিয়ে কখন তোমার কোন লাইনে কী রিয়াকশান ছিল, তোমার ব্লাড প্রেশার কত, কিনলে কিন্তু সব মেপে নিচ্ছে। খেয়াল করেছো পৃথিবীর বিপদটা কোথায় রয়েছে? এখানে আমরা সিনেমা বানাচ্ছি সাউথ ঝেড়ে আর অমুক তমুক করে, এসব করলে হবে না, মানুষকে বাঁচাতে হবে তো পরবর্তী জেনারেশনকে। কীরকম ভয়ঙ্কর জায়গায় সিলিকন ভ্যালি আমাদের নিয়ে গেছে। তুমি কোথায় ব্লাড প্রেশার কী সেইগুলো পর্যন্ত তোমার বায়োমেট্রিক সিস্টেমে তোমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো মানে উই আর ইন ডেঞ্জার। সেখানে দাঁড়িয়ে সিনেমার কী ভূমিকা পালন করছে? এই কিছুক্ষণ আগেই তুমি বললে যে দীর্ঘ 12-13 বছর রিসার্চ করার পর স্ক্রিপ্ট রাইটিং নিয়ে তুমি প্রথম স্ক্রিপ্টটা লেখো। তোমার প্রথম স্ক্রিপ্ট কী ছিল, এটা 1 নম্বর প্রশ্ন। আরেকটা হচ্ছে যে প্রথম স্ক্রিপ্টটা ফাইনাল করার আগে তুমি কতগুলো স্ক্রিপ্ট ছিঁড়ে ফেলেছো? ছিঁড়ে ফেলতে হয়নি, আমি স্ক্রিপ্ট রাইটিং নিয়ে করেছি, যদিও সেইটা আমাকে খুব বেশি আমি যে ধরনের ছবি লিখেছি সেটা হেল্প করেনি, কিন্তু কতগুলো বেসিক ফান্ডামেন্টাল গুলোতে সাহায্য করেছিল। কিন্তু আমি তাছাড়া অনেক স্ক্রিপ্টের তখন ওয়ার্কশপ হতো, মানে স্ক্রিপ্টের ক্র্যাশ কোর্স হতো ওই আমার এতে আর কি, আমেরিকান সেন্টারে, ওরা বিভিন্ন জায়গায় হতো আর কি। তো সেইগুলো অ্যাটেন্ড করতাম, সেইগুলো করে আমি আসলে যখন লিখেছি, মানে লেখার আগে আমি একটা জিনিস আমার মাথায় পরিষ্কার করতে হয়েছে, আমি কেন লিখছি, হ্যাঁ, এবং আমি কেমন করে লিখবো। তো এই জায়গা থেকে কেন লিখছিটা নিজের কাছে ক্লিয়ার হয়েছে যে আমি সিভিলাইজেশনের এগেনস্টে কথা বলতে চাই, তাই আমি লিখবো। বাট কেমন করে লিখবো ওটা আমার প্রথম, আমি বলতাম একটা জায়গায়, গত বছর ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালে, এবছর না তার আগের বছর 2018 আমি বলেছিলাম সিনেমাটা আসলে বাইরে ঘটে না, সিনেমাটা মস্তিষ্কে ঘটে। মানে এমন নয় যে সিনেমা করতে গেলে প্রচুর টাকা লাগে, যেহেতু এইখানে সিনেমাটা ঘটে। তো আমার একটা দরকার, এই ভাবনার জায়গা থেকে আমি একটা ঘরের ভেতরে বসে প্রথমে লিখতে শুরু করি এরকম, এবং পুরো দুটো চরিত্রই ঘরে আছে। মানে চেষ্টা করি নিজেকে যত সম্ভব মানে অবস্ট্রাকশন দেওয়া যায়। নর্মালি কী হয়, স্ক্রিপ্ট রাইটাররা একটা ভীষণ লিবার্টি, সারা পৃথিবী, আজকে তুমি সমুদ্রের তলায় ক্যামেরা নিয়ে চলে যেতে পারো, তুমি একদম সে চলে যেতে পারো স্যাটেলাইটে। ফলে আমি না এত অপশানে না ঘেটে যাবো, আমি ঠিক উল্টো প্রসেসে গেছিলাম, নিজেকে একটা ঘরের ভেতরে আবদ্ধ করেছিলাম, এবং দুটো ক্যারেক্টার ঘরের ভেতরে বসে রয়েছে, ডিবেট করছে আর কি। সেখান থেকে যদি আমি মানে যতটা সম্ভব, মানে যখন প্রাণ ফেটে যাবে তখন হয়তো আমি একটু রাস্তায় বেরোবো। আমি এইভাবে দেখেছি, আমি এই পৃথিবীর এত অপশান নেবো না, কারণ এই অপশানগুলো আমার যে কন্টেন্ট, সেই কন্টেন্টের সাথে যায় না। ফলে আমাকে ছিঁড়ে ফেলতে হয় না, আমি নিজেকেই শুরু থেকে এমন একটা বিপদের মধ্যে রেখে নিয়ে লিখতাম। আমার হাতে কোনো অপশান নেই, এই ঘরে, এই ধরে নাও এরকম একটা ঘর, এখানে দুটো চেয়ার টেবিল রয়েছে, এবার আমি সিনেমা এখান থেকে কী করে ডেভেলপ করবো। বাংলাদেশে তোমার সিনেমা ফিল্ম স্টাডিজের পড়াশোনার মধ্যে ইনক্লুড করা হয়েছে, কিন্তু এখানে সেই রকম একটা প্রবণতা হয়তো এখনও তৈরি হয়নি। মানে কেন তোমার মনে হয় এটা হচ্ছে? দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে আমার ছবিগুলো সত্যি 2-3টে জায়গাতে করা হয়েছিল, আরও অন্যান্য ইউনিভার্সিটিতেও করা হয়েছে। এখনও আমার কাছে এই জানুয়ারিতেও অফার ছিল, কিন্তু একটা পলিটিক্যাল আনরেস্ট চলছে বলে আমাকে এটা ক্যান্সেল করতে হলো। আমার এই রাজশাহী ইউনিভার্সিটি এবং টাঙ্গাইল ইউনিভার্সিটিতে আমার এই জাস্ট জানুয়ারির মাসেই করার কথা রয়েছে আর কি, ডেট দিয়েছিল 11-12-13। তো ঠিক আছে, ছবিগুলো কোথাও একটা ওদের ভাবনা, যারা ইয়াং, আমার খুব ভালো লাগে যারা ইয়াং, তাদেরকে প্রভাবিত করতে পেরেছে আর কি। কারণ ওরাও সেই একটা দম বন্ধ করা একটা অবস্থাতে বাংলাদেশের সিনেমাও রয়েছে, মানে হাতে গুনে কিছু ছবি বাদ দিয়েছে, তেমন ছবি হাতে গুনে 1-2 এখানেও হচ্ছে ভালো। তো এই যে ছাত্র যারা সিনেমা নিয়ে পড়ছে, সেই সময় থেকেই যদি তাদের একটা অল্টারনেটিভ, সেই ভাবনা থেকেই কিন্তু আমাকে বাংলাদেশের একজন অধ্যাপিকা আর কি, তিনি খুব সাহায্য করেছেন এই ছবিগুলো নিয়ে, সেগুলো উনি আলোচনা করেন, হ্যাঁ, সেই ছবিগুলোর প্রভাবিত করুক, এবং তার যে বিশেষ দিকগুলো, সেই দিকগুলো সম্পর্কে উনি ছাত্রদের সামনে তুলে ধরেছেন। মানে এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। এবার অন দ্য কন্ট্রারি তুমি বলছো যে কেন এখানে নেই, এইখানে শুধু নেই নয়, এটা কি বলবো আমি, সেটা সম্ভবও নয়, কারণ আমি যেহেতু কোনো নাম নই, হ্যাঁ, সেই হেতু আমি জানি না যে কেন নেই, এটার উত্তর আমার কাছে এই মুহূর্তেও নেই। একটা নিশ্চয়ই ইন্টেনশন কোথাও কাজ করে ইন্ডাস্ট্রির ভেতরে, বা ইন্ডাস্ট্রি যারা চালায়, যারা কর্ণধার, পলিটিক্যাল হয়ে যাচ্ছে খানিকটা, আমরা জানি, তাদের নাম নিচ্ছি না, তারাই তো মোটামুটি ডিসাইড করে এখন কী চলবে না চলবে, কী হবে না হবে। ফলে কোথাও তাদের পলিটিক্যাল আইডিওলজির সাথে, আমার সাথে ব্রোকেন আইডিওলজি, তো সেই আইডিওলজির সাথে এটা যাচ্ছে না দেখে আর কি, বা এই ধরনের কন্টেন্ট যায় না দেখে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি কৃতজ্ঞ যে আমার 2টো ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল দেখিয়েছে। তোমার কি মনে হয় অনিন্দদা,
আমাদের যে এই সময়টা, এই যে সিভিলাইজেশনের সময়টা চলছে, এটা কি প্রোগ্রেসিভ টুয়ার্ডস রিগ্রেশন? টু সাম এক্সটেন্ট, মানে যেহেতু মানে এটা তুই যদি সাইন্টিফিক্যালি সময়টাকে একরকমভাবে দেখিস সেটা এক জিনিস, আবার যদি সময় তোকে যদি ফিলসফিক্যাল জায়গা থেকে দেখি বা এক্স্যাক্টলি ধর এটাকে ব্লেন্ড করে নিই, ধর ওভারঅল দ্য মানে এই মুহূর্তে যে পৃথিবীর যে কন্ডিশন এভাবেও দেখি আর কি, তাহলে পরে প্রায় অনেকটাই। আবার আমি কেন পুরোটা বলছি না, কারণ একটা সচেতনতা ইউরোপে যতখানি তৈরি হয়েছে, আমি আমেরিকা বলবো না, ইউরোপ বলবো স্পেশালি, যদিও সেখানে কমিউনিস্টদের অবস্থা খুব খারাপ, ইস্ট ইউরোপ, চেকোস্লোভাকিয়া, আমরা জানি যে যুগোস্লাভিয়া প্রায় সমস্ত জায়গাতেই ভেঙে চুরমার হয়ে গেছে লেফটিস্টরা, মানে যে মানে সোশ্যালিজমটা তো ওরা আনতে পারতো, তো কোথাও একটা ভুল প্র্যাকটিসের কারণে বা কোয়েশ্চেন না করার কারণে। আমি বলি যে দ্য এরার অফ অমিশন অ্যান্ড এরার অফ কমিশন, এই দুটো জিনিসকে কমিউনিস্টরা সামলাতে পারেনি শুধুমাত্র সেই সময় না। আমি সময়টাকে একদম পলিটিক্যালি জায়গা থেকে দেখছি, কিন্তু সময় মানে হঠাৎ করে আলাদা কিছু, কারণ আমার নিজের ছবি কন্টেন্টটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল। তো এই বা 19th সেঞ্চুরিতে যে সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, সেই সময়টায় যখন মানে ক্যাপিটালিস্ট পন্থীরা যখন এই যে ইকোনমিক স্ফিয়ারটাকে পলিটিক্যাল স্ফিয়ার থেকে আলাদা করে নিয়ে ইকোনমিক স্ফিয়ারটাকে ক্যাপিটালিস্টদের জন্য রেখে পলিটিক্যাল স্ফিয়ারটাকে পলিটিক্সের ভেতরে ফেলে দিল, সে সময় থেকে যদি প্রতিবাদটা করা শুরু হতো, তাহলে পরে কিন্তু আজকে কমিউনিস্টের ইতিহাসটা অন্যরকম হতো। যেটাকে আমি এরার অফ অমিশন, এরার অফ কমিশন কেন বলছি, যে যেই ধরনের ধরো একটা ট্রানজাকশান, এই ট্রানজাকশানটা কীভাবে হবে তার কমপ্লিট রেকর্ড বুক নেই, কমিউনিস্টরা কোথায় গিয়ে মানে বিপদে পড়েছে। এবং এরার অফ কমিশনে কিছু নাম্বারকে ওরা করেছে, মানে ডিডাক্ট করেছে। ধরা যাক, আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে হয়তো মানে 1 মিলিয়ন লোক, মানে সেটাকে ধরো ওরা ওই নাম্বারটা রাখছে না, ওটাকে আরও কমিয়ে আনছে বা ধরে নাও বাড়িয়ে দিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। তো কী হচ্ছে, এই যে ডিডাক্ট করা এবং প্রত্যেকটা ট্রানজাকশানকে হিস্ট্রি বুকে এন্ট্রি না করা, বইয়ে এন্ট্রি না করা, এই ধরনের কতগুলো জিনিস মানে ভয়ঙ্কর ভুল হয়েছিল আর কি ওই ইন্ডাস্ট্রিয়াল, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ারের পরে। আমি স্ট্যালিনকে খানিক জায়গায় সমর্থন করি, আবার কোথাও কোথাও মনে হয় যে না, আর স্ট্যালিনের উপায়ও ছিল না, একমাত্র অ্যাডলফ হিটলারকে থামাতে গেলে স্ট্যালিন একজন দরকারও ছিল, না হলে পরে আজকে পৃথিবীর চেহারাটা আরও অন্যরকম হতো। এই কমিউনিস্টরা জার্মানিতে তুমি খেয়াল করে দেখবে যে এরা যখন সেকেন্ড রাইখ থেকে শুরু করে ওয়াইমার রিপাবলিক, তারপরে নাজি, তারপরে কমিউনিস্ট অ্যান্ড ফেডারেল এখন যে ফেডারেল আর কি গভর্নমেন্ট, তো এই 5টা, এই 100 বছরের ভেতরে 5টা কমপ্লিট অ্যাপার্ট পোল ফিলসফিক্যাল পলিটিক্যাল আইডিয়াসের ভেতর দিয়ে গেছে, সেম জিওগ্রাফিতে, সেম জেনেটিক কন্ডিশন, ধরো দুটো জেনারেশন আর কি, সেম ক্লাইমেট, মানে পুরোটাই সবটা সেম। তার ভেতর থেকে কীভাবে জার্মানি 5টা কমপ্লিটলি ডিফারেন্ট ফিলসফির ভেতর দিয়ে গেছে। এই জায়গা থেকে যখন 4th স্টেজে যখন নাজিদের পতনের পরে যখন কমিউনিস্ট এসেছে, কমিউনিস্টরা যদি তার আগের এই 80 বছরের একটা অভিজ্ঞতা সেখান থেকে কোনো যদি না শিক্ষা নিত বা শিক্ষা নিলে হয়তো চেহারাটা আজকে অন্যরকম হতো। তুমি চায়নার রেফারেন্স ধরো আর কি, চায়নাতে কমিউনিজমের চর্চা কীভাবে হয়েছে 1920 সাল থেকে আমরা জানি। লাস্ট 70s যখন মাও মারা যান, তারপর থেকে আজকে চায়না কমপ্লিটলি বিকাম আ ক্যাপিটালিস্ট কান্ট্রি। আজ থেকে 40 বছর বাদে ইউরোপিয়ানরা মনে করতো যে চায়না ইজ দ্য অনলি ওয়ান কান্ট্রি হু ক্যান ডেভেলপ দ্য ক্যাপিটালিজম। সেটাই হয়েছে। এখন দেখা গেছে যে চাইনিজরা এই ক্যাপিটালিজম ছাড়া আর বাঁচবে না। তো এইভাবে কমিউনিজমের ফুল ধারণাগুলো, মানে সময়ের ধারণা, আমি বলতে গত 100 বছরের সময়ের ধারণাটা জাস্ট ব্রিফলি বললাম আর কি, হয়তো অন্যরকম চেহারা হতে পারতো। তুমি তো একটা সুন্দরভাবে বললে যে রাজনীতিটা কত ইম্পর্টেন্ট সময়ের জন্য, বা ভাইসি ভার্সা। অরাজনৈতিক বা পলিটিক্যাল বলে কি কিছু হয়? এটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল কথা আর কি। যে লোকটা ধরো রাজনীতি বোঝে না, সেও একটা রাজনীতির শিকার, মানে সেও ভিকটিমাইজড হচ্ছে, তো সে তো ভিকটিম। আর যদি ভিকটিম হয়, যদি হ্যাভ আর হ্যাভ নাটস না, আমি কমিউনিস্টের ল্যাঙ্গুয়েজে কথা বলছি, যদি হ্যাভ আর হ্যাভ নাটস, যদি হ্যাভ নাটসে থাকে, তাহলে হি ওয়াজ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি পার্ট অফ দ্য টোটাল সিস্টেম। সো কোথাও তো সেই পলিটিক্যাল সিস্টেমেরই একটা ভিকটিম। তাহলে পরে তো আর আপলিটিক্যাল ইজ আ কমপ্লিটলি আনসাইন্টিফিক ওয়ার্ড, ইট শুড নট এক্সিস্ট। ধরো তোমার এই যে এত পড়াশোনা রয়েছে, একটা না এত নেই, আমি করার চেষ্টা করি এটা তো বিনয়। যাই হোক, এই যে ধরো পড়াশোনাটা রয়েছে, সেটা তোমাকে হেল্প করছে স্ক্রিপ্ট লেখার জন্য, পরিচালনা করার জন্য, অভিনয় করার জন্য, হয়তো নতুন ভাবনা তোমাকে দিচ্ছে। এই যে এখন ইন্ডাস্ট্রিতে যে ধরনের কাজ হচ্ছে, সেটা সিরিয়াল হতে পারে, সেটা সিনেমা হতে পারে, থিয়েটার হতে পারে, শর্ট ফিল্মস হতে পারে, পড়াশোনাটা কি হচ্ছে, রিসার্চ ওয়ার্কটা কি হচ্ছে? শোন, এক কথায় বললে পরে না,
এবার কী হচ্ছে, নলেজ ইজ নট আ ইনোসেন্ট থিং আর কি, এটা মাথায় রাখতে হবে। কেমন, ধরো তোমার জ্ঞান তোমাকে সাপোর্ট করবে, তোমাকে নারিশ করবে, সেটাই স্বাভাবিক। আমার জ্ঞান আমাকে সাপোর্ট করবে, যে কারণে এই বিরোধিতা বলে কোনো জায়গা নেই। মানে আমাকে বিরোধিতা অনেক বেশি ভালো করে জানতে হবে। যেমন আমি 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 কমিউনিস্ট পরিবারে বড় হয়েছি, কিন্তু আমি যখন বিজেপিতে যোগ দিয়েছি আমি সেই কমিউনিজম নিয়ে আরও বেশি রিসার্চ ওয়ার্ক শুরু করেছি, কারণ আমি জানি যে এদেরকে কমব্যাট করতে হবে। আমি তৃণমূলকে কোনো পার্টি মনে করি না, ওটা একটা ক্লাব, ছেড়ে দাও ওটা না, এদের কোনো আদর্শ নেই, কিছু নেই, বেগ কতগুলো ভুল ভাল অশিক্ষিত লোকেরা এসে একটা দল করেছে। কিন্তু কমিউনিস্ট তা নয় তো, এদের বিরাট বছরই 1848 সালে কবে তোমার ক্যাপিটাল কমিউনিস্ট ম্যানিফেস্টো এইসব লেখা হয়ে গেছে। আজকে আমি তো কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট ছেড়েছি যে আমাদের একটা রিডের টাইম এসছে, দাস ক্যাপিটালকে রিড করতে হবে। নাহলে পরে আমরা একমাত্র ইকোনমিক্যাল এই যে জায়গাটা যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছি, হয়তো হতে পারে যে দাস ক্যাপিটালে তার কোথাও একটা কিছু আমাদের অন্যভাবে ইন্টারপ্রেট করতে হবে সেই ইকোনমিটাকে। যে কারণে আমরা সেটা না করলে পরে আজকের সময় যেটা করছে না, এই সময় আজকে যারা কমিউনিস্ট তারাও প্রায় করছে না, তারাও একটা ভীষণ একটা স্নব, ভীষণভাবে হ্যাঁ আমরাই সেরা, আরে তোরা তো কিছু জানিস না, এইসব করছে। তাদেরকে যখন একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে কমিউনিস্টরা কেমন করে রিয়্যাক্ট করবে ওয়াগনারের মিউজিকের সাথে বা কাফকার শর্ট স্টোরিজের সাথে, সেটা কমিউনিস্টদের কাছে কোনো উত্তর নেই। বা বেকেটের সাথে, বেকেটের অ্যাবসার্ড গল্প পড়ার পর, নাটক পড়ার পর তারা কীভাবে রিয়্যাক্ট করবে, সেগুলো নেই। এইটা আমাদের এখানে নেই, তার কারণ এইটা নয় যে এখানে তেমন বুদ্ধিমান লোকজন নেই, তা নয় কিন্তু। বাট ওই যেটা বলছিলাম যে নলেজ তো ইজ নট আ পার্শিয়াল থিং, নলেজ ইজ আ পার্শিয়াল থিং। মানে ইউর নলেজ অনলি প্রডিউস হোয়াট ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি। তোমার কাছে নতুন চরিত্র এলো, সেটার প্রিপারেশনটা তোমার কীরকম হয়? আমি নর্মালি ধর অভিনেতা একজন, এভাবে আমি দেখি না বিষয়টা। হ্যাঁ, মানে আমি প্রথমে চরিত্রটাকে দেখি এবং সেটা কোন মেথডে যায় সেটাকে খোঁজার চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবে চর্চা করি এবং ভালোবাসি হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। ইটস অ্যাবসলিউটলি আ লিটারেরি টার্ম আর কি, লিটারেচারের টার্ম। যেমন জেমস জয়েস বা জেমস জয়েস অসম্ভব ভালো, ইউলিসিস তুমি পড়লে পরে বুঝতে পারবে। হুজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ, হ্যাঁ, এর হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেসের জায়গা থেকে বিলিভ করা। আমি নিজেও সেই মেথডে বিলিভ করি, অর্থাৎ এখান থেকে নয়, মন থেকে। মন ভীষণ অস্পষ্ট, তাই দেখবে আমি কথা বলার সময় অনেক মানে অনেক পজ থাকে বা কোথাও একটা কোনো দাড়ি কমার কিছু থাকে না, হয়তো কখনো খুব তাড়াতাড়ি বলি, কখনো অস্পষ্ট, কখনো বলে থেমে যাই। অর্থাৎ এই যে মনের যা গুণ থাকে, মন তো ভীষণ অস্পষ্ট, কারণ এরকম একটা অবিন্যস্ত সময়ে তুমি একটা সুবিন্যস্ত মন আশাই করতে পারো না। যে অবিন্যস্ত সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, পৃথিবী যাচ্ছে, সেখানে একটা সুবিন্যস্ত ভীষণ একটা প্রোটেক্টেড এবং সব কমপ্লিটলি এরকম একটা মাইন্ড হবে এরকম আশা করি না। এটা আন্দাজ করেছিল তখন, আজকে আমি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি অভিনয়। এটা বাদ দিয়েও চরিত্র ডিপেন্ড করে যে কোন মেথডে হবে। হলিউডে 5-6টা মেথড আছে অসম্ভব বিখ্যাত। স্ট্রসবার্গ মেথড, উটা হ্যাগেনের একটা মেথড আছে, সানফোর্ড মাইসনারের আছে, হ্যারাল্ড ক্লুম্যানের আছে। তো এই যে এদের নানান রকম পদ্ধতি আছে, বা ক্লাসিক্যাল মেথড অ্যাক্টিং আমরা জানি যে স্টানস্লাভস্কির। তো কোন চরিত্রটা আমি একটা রেফারেন্স দিয়ে বললে পরে আরও সুবিধা হবে, দর্শকদেরও সুবিধা হবে, তোমাদেরও। ধরা যাক একটা ছবি স্ট্রিট কার নেম ডিজায়ার, যেখানে ম্যালন ম্যানুয়েল ভিভিয়ান লে ছিল আর কি। এরা দুজনে দুটো কমপ্লিটলি আলাদা মেথডে ওই একই চরিত্র অভিনয় করেছে। ম্যালন ব্যাজের খালাসি ছিল, মানে খালাসি মানে সে যেরকম কিছু নড়াচড়া করবে, তাদের ওই এটিকে কমা থাকে, তাদের ওই মানে তারা চুল খাবে, হয়তো তারা সিগারেট খাবে, ক্যান খাবে, এটা রাখবে, ওটা ভাঙবে, যারা খালাসি টাইপ আর কি। কিন্তু উল্টো দিকে ভিভিয়ান লে হচ্ছে একজন ডিক্লাইন ফ্রেঞ্চ, মানে অভিজাত পরিবারের মেয়ে, তারা অনেক বেশি স্টিফ। তো কী হয়েছে, এই যে ভিভিয়ান লে স্ট্রসবার্গের মেথড ফলো করেছিল, আর করেছিল ম্যালন ম্যানুয়েল করেছিল হচ্ছে তোমার আর কি আমাদের প্লে উইথ দ্য অবজেক্টের যে মেথডটা আর কি। আমি বলছি নামটা আমি তোমায় মনে করে বলে দিচ্ছি। তো আলাদা দুটো মেথড কিন্তু কমপ্লিটলি বিপরীত। তো চরিত্রটা ওরকম। তো একজন যদি ধরো আমি একটা কর্পোরেট, তখন আমাকে ন্যাচারালি আমি ওই এমন একটা মেথডে যাবো না যেটা ভীষণ ওই জায়গায় প্লে উইথ দ্য অবজেক্ট হয় আর কি। কর্পোরেটটা অত বেশি অত কিছু হ্যান্ডেল করতে বা অ্যাকশনের ভেতর দিয়ে কথা বলে না আর কি। ব্রিলিয়েন্টলি জাস্ট হাতটাকে এখানে রেখে তোমার সাথে কথা বলে যাবে আর কি। সো চরিত্রটা কি তার উপরে ডিপেন্ড করে যে তুমি কোন পদ্ধতিতে সেই চরিত্রটাকে দেখবে। এমন নয় যে আমি অভিনয় জানি মানে সব চরিত্র সেখানে আমাকে রিপ্রেজেন্ট করে ফেলবো। তো আমাকে তো রিপ্রেজেন্ট করলে হবে না। অ্যাক্টিংয়ের এটা একটা ধারা যে প্রেজেন্টেশন এবং রিপ্রেজেন্টেশন। উটা হ্যাগেন যে পদ্ধতিটা আবিষ্কার করেছিল, ওটা হেগেন ওয়াজ আ রেড ক্রস
রেড ক্রসে ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আর কি, যে সৈন্যরা আহত হতো তাদেরকে শুশ্রূষা করতো আর কি। সেও তারা একটা জায়গা ছিল, এই যে ছজনের নাম বললাম, এরা একটা সময় থিয়েটার ল্যাবরেটরি করেছিল আর কি। সেখানে এই ধরনের একই জায়গা থেকে শিখে এসে, মস্কোয়ার থেকে শিখে এসে নিয়ে গিয়ে তারা হলিউডে ব্যাক করে নিয়ে গিয়ে 5 জন ইন্টারাক্ট করতে করতে 5টা আলাদা মেথড তৈরি করে ফেলল। তোমার কাজের জায়গা থেকে তোমাকে প্রচুর মানুষ ইন্সপায়ার করেছে, সেটা তুমি একটু আগেই বললে। ব্যক্তিগত জীবনে তোমাকে কারা ইন্সপায়ার করে? এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন। ব্যক্তিগত জায়গায় ইন্সপিরেশন তো তেমন থাকে না, মানে ব্যক্তিগত জায়গায় এক ধরনের ইনডিরেক্ট ইন্সপিরেশন বলি, বা ইনডিরেক্টলি তোমাকে সেই কাজটা করতে সাহায্য করে, সেটা আমার বাড়ির লোক করে আর কি। মানে আমার বউ করে আর কি, অসম্ভব রকমের সাপোর্ট দেয় আর কি। যে সাপোর্টটা না থাকলে পরে যে পরিমাণ আমি ধরো যতক্ষণ জেগে থাকি তার 80% টাইম আমি পড়াশুনোর ভেতরে থাকার চেষ্টা করি আর কি। কারণ এটা কোথাও একটা খিদে, তুমি একবার যদি ডুব দাও না, বা এটা একটা এমন এক ধরনের সমুদ্র যেখানে একবার ডুব দিলে তুমি মানে যেহেতু তুমি যত জানবে ঠিক ততটাই তোমার অজানা থেকে যাবে, ডায়ালেকটিক্যাল নলেজ আর কি এটা। হ্যাঁ, ফলে এই নলেজটা কোথাও আরও বেশি ওই দিকে, এবং এটা তুমি পারো না, অ্যাফোর্ড করতে পারো না। দিনের ভিতরে তুমি একটা 14 ঘন্টা হয় পড়বে নয় শুনবে, এটা তো একটা সেরকম পরিবারে থাকলে সেই পরিবার আমাকে সেই সাপোর্টটা দিচ্ছে আর কি। যদি আমার বাবা মা কেউ জীবিত নেই, সেই সাপোর্টটা দিচ্ছে, ফলে এটা এক ধরনের ইনডিরেক্টলি ইন্সপিরেশনই বলা যায় আর কি। এই ইন্সপিরেশন আমাকে ছোটোবেলায় বাবা মাও দিয়েছিল, নাহলে আমরা যখন বড় হচ্ছি সেই সময় কে সরকারি চাকরি করবে বা চাকরি করবে এটাই বাঙালির একটা মূল জায়গা ছিল আর কি। সেখানে আমাকে এই লিবার্টি দিয়েছে, চলো নাটক করো, ঠিক আছে আর কি। বাবা একটা কথা বলতে যে পাগলেও নিজের ভালো বোঝে, তো সেই বলে হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু হাল ছেড়ে দিয়ে যে ভুল প্রমাণ, মানে বাবা ভুল করেনি সেটা প্রমাণ হয়েছে। তোমার জীবনের একটা ঘটনা যেটা তুমি মুছে দিতে চাও, এবং একটা ঘটনা যেটা তুমি পুনরায় আবার ঘটাতে চাও, এই দুটো ঘটনা কি হবে? মুছে দেওয়াটা না, মানে আমি জানি না এভাবে, আমি হাইপোথেটিক্যালি ভেবে, হ্যাঁ মানে ঠিক হাইপোথেটিক্যালি, মানে সবটাই তো একটা শিক্ষা দেয় তো, মানে সেই জায়গা থেকে আমি ওই টাইমটাকে মুছে দেবো কমপ্লিটলি, তাহলে তো বেস্ট হয়। আমার যে স্ট্রাগলের টাইমটা যখন আমি থিয়েটার করছি, এটা আমাকে আজও অসম্ভব যন্ত্রণা দেয়, অ্যাট দ্য সেম টাইম ইন্সপিরেশন দেয় হচ্ছে অন্যদের যারা আমাদের থেকে ছোটো, তাদেরকে যখন বলি, যখন আমরা থিয়েটার করতাম তখন ধরো শোয়ের অত টাকা সবসময় থাকতো না, প্রথমে একটা দুটো শো বাড়ির লোকেদের টাকা দিয়ে তাদেরকে দেখিয়ে টেকে, তারপরে শোয়ে টাকাটা করতে পাবো, তখন ওই কিছু টাকা নিয়ে সিনেমার টিকিট কেটে ব্ল্যাক করতাম আমি সেই যে ব্ল্যাক করার যে এক্সট্রা টাকাটা, সেই টাকাটা দিতাম হচ্ছে থিয়েটার দলে। এবং আমি পুলিশের বাড়ি আমাদের এইখানে মধুবনে টালিগঞ্জে এখানে 6 নম্বর রুটে, ওখানে গিয়ে দৌড়ে গিয়ে বাস ধরেছে, পুলিশ ডান্ডা মেরেছে, এবং আমার নার্ভে আমার অপারেশন করতে হয়েছে 3 বছর বাদে। এটা ঘটেছিল 88-89 সালে। তখন সেটা পুলিশ ডান্ডা মেরেছিল, তখন পুলিশ এতটা করতো যে ব্ল্যাক করলে ডান্ডা মারতো, আজকে সিনেমায় লোকে দেখে না ব্ল্যাক করতে গেলে হবে, এবং সেই ব্ল্যাক করা টাকা দিয়ে আমি থিয়েটারে দিতাম আর কি, ওই এক্সট্রা উপার্জনটা দিতাম আর কি। সো এবারে এইটা অ্যাট দ্য সেম টাইম আমি মুছেও দিতে চাই, আবার অ্যাট দ্য সেম টাইম এটা ইন্সপিরেশন, তার ডেডিকেশন, লেভেল অফ ডেডিকেশন। কারণ যা হয় আর কি, সব পরিবারই মধ্যবিত্ত পরিবার, তারা মাসে একটা করে শো হবে 100, 200, 250, 300 টাকা করে, আমার মনে আছে ওটা 250, 300 এরকম টাকা আর কি দেওয়া সম্ভব হতো না। পাড়ার লোক বাড়ির লোক এসব মিলিয়ে প্রথমে একটা দুটো শো করতে পারবো, আমার টিকিট ব্ল্যাক করতে হয়েছিল। এই যে এতটা ক্যান্ডিড তুমি বললে, তোমার জীবনের ইন্ডাস্ট্রিতে পাওয়া সব থেকে বড় আঘাত? হ্যাঁ, ইন্ডাস্ট্রি আমার আঘাত, ইন্ডাস্ট্রি আমার সার্ভাইভ করিয়েছে। এবার মানে এটা খুব বোকা বোকা হবে যে আমার আরও অনেক বেশি, বা আমাকে শুধুমাত্র রেপিস্ট আর ভিলেনের বাইরে অন্য রোল ট্রাই করেনি, এটা আমার খুব সেন্স অফ হিউমার আছে আর কি, উইচ ইজ টোটালি কমপ্লিটলি আনএক্সপ্লোর্ড। তো এই যে কমেডিয়ান বললেই হয় মোটা হতে হবে বা রোগা হতে হবে না, এটা আমি আমার কাঞ্চন এবং আমার একে বলছি না কিন্তু ভাই, আরে দে আর ভেরি গুড অ্যাক্টর, পল্টুকে বলছি না আমি, কিন্তু এই কনসেপ্টটা বম্বেতে নেই। আর বম্বে তো অক্ষয় কুমার আমাদেরই মতন মুসলিম এরকম একটা চেহারা, টোন চেহারা, কমেডি করে ভালো লাগে, এনজয় করি। আমি যদি হিন্দি সিনেমা দেখি না, আমি প্রায় মানে সিনেমাই খুব কম দেখি আর কি সারা জীবন। আমি সিনেমা দেখেছি হয়তো সারা জীবনে হয়তো 25টা, এটা একটা কমপ্লিটলি সত্যি কথা বলছি, কিন্তু একটা ছবি দেখেছি হয়তো 600 বার। আমার কাছে গীতা হচ্ছে সাউন্ড অফ মিউজিক, বা গোদের এই আমাদের তারকভস্কির ছবি হচ্ছে আমার কাছে মানে আর কি, মানে যেটা পড়ে আমি স্পিরিচুয়ালি গ্রো করি আর কি, যে ছবিগুলো দেখে, যে তার লেখা পড়ে আর কি। হ্যাঁ, তো আর্টিস্টের কাছে গীতা হবে পেইন্টিং, আর্টিস্টের কাছে গীতা হবে হচ্ছে মিউজিক, আর্টিস্টের অভিনেতার কাছে গীতা হবে কোনো একজন পার্টিকুলার অ্যাক্টরের, যেমন জেমস ডিন আমার কাছে ঈশ্বর, মার্লন ব্র্যান্ডো আমার কাছে ঈশ্বর। এদেরকে তো
তো ব্যাপারটা অনেকটা এরকম আর কি। ফলে ইন্ডাস্ট্রিতে আমি নিশ্চয়ই আমাদের এখানে একটা ট্রেন্ড আছে আমাদের দেশে যে যে রোলটাতে সেট করে যায় আর কি, হ্যাঁ টাইপ কাস্ট, তো তাকে তার বাইরে দেখা হয় না। এটা নওয়াজকে নিয়ে ওখানে স্ক্রিপ্ট লেখা হয় আর নওয়াজ তো তেমন অসাধারণ অপরূপ দেখতে আর হাইট আমাদের মতন। আমি কাহানিতে যখন কাজ করেছিলাম একসাথে তখন একটা মেকআপ ভ্যান শেয়ার করার সৌভাগ্য হয়েছিল। তো তখন আমরা এইসব নিয়েই কথাবার্তা বলছিলাম, আমার মনে আছে বেশ আর কি, যে হ্যাঁ ওর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এবং তবুও বলবো যে নানান ধরনের গল্প মুম্বাই ইন্ডাস্ট্রিতে লেখা হয় বোধহয় টাকার ফ্লো অনেক বেশি বলে, হয়তো আমাদের ইন্ডাস্ট্রিতে টাকার ফ্লোটা কম বলে সেই এক্সপেরিমেন্টটা কম হয় আর কি, হয়তো সে কারণে কেউ সাহস পায় না লেখার। এটা এক ধরনের চলতা হয়। ধরে নাও হাইপোথেটিক্যালি আজকে তোমার শেষ দিন, যদিও আমরা চাইছি না সেটা, কিন্তু যদি আজকে তোমার শেষ দিন হয় তাহলে তোমার জীবনের শেষ ইচ্ছেটা কি? আমি আমার বাচ্চাকে দেখতে চাইবো। এর পরের রাউন্ডটা হচ্ছে ট্রুথ অর ডেয়ার। সেটা কি করছি আমরা, যেরকম ছোটবেলায় খেলতাম আর কি। তোমাকে 5টা চান্স দেওয়া হবে, সেই 5টা চান্সের মধ্যে যে কোনো 2টো চান্স তুমি ট্রুথ নিতে পারো, যে কোনো 2টো চান্স তুমি ডেয়ার নিতে পারো, আর 5th চান্সটা তোমার ইচ্ছে মতো ট্রুথ বা ডেয়ার নিতে পারো। ট্রুথগুলো ভায়োলেট কালারের পেপারের মধ্যে লেখা আছে, আর ডেয়ারের যেগুলো থাকবে সেগুলো ব্লু কালারে লেখা আছে। কোনটা ফার্স্টে তুমি করতে চাও বলো, ট্রুথ অর ডেয়ার? আচ্ছা ডেয়ার, প্রথম কি লেখা আছে? তোমার গলায় তোমার প্রিয় গান লেখা আছে তোমার গলায় তোমার প্রিয় গান। ঠিক আছে, পুরোটা না হবে, ছোট 2-4 লাইন করে দিয়ে। হ্যাঁ একদম 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 একদম। বাট আমি এটা যার গান আর কি, সে হচ্ছে আমার আরেকটা সত্যি ক্রাশ আর কি। আচ্ছা, সে হচ্ছে জন বাইজ। তো জন বায়াজের একটা গান গাই, খুব বিখ্যাত, এটা যদি পিট সিগারও গিয়েছে আর কি। জন বায়াজ আমি প্রত্যেকদিন রাত্রেবেলায় শুনি। আচ্ছা জাস্ট প্রথম 4টে লাইন আর কি। Where have all the flowers gone? Long time passing. Where have all the flowers gone? Long time ago. Where have all the flowers gone? Young girls pick them, everyone. Oh, when will they ever learn? When will they ever learn? very lovely. পরে সময় হলে পুরোটা শুনবো। হ্যাঁ ডেফিনেটলি। নাও নেক্সট পরেরটা। শুনতে যখন হবে তখন তো ভেবে লাভ কি, এটাও কি ডেয়ার নাকি? না এটা ট্রুথ। ট্রুথ। আচ্ছা, নিজের অভিনীত প্রিয় মেগা সিরিয়াল কি? নিজের অভিনীত প্রিয় মেগা সিরিয়াল কি? সখী। কেন? এটা অ্যাড করলাম। সখী সিরিয়ালটাতে আমাকে একটা ফ্রিডম দেওয়া হয়েছিল, এটা চ্যানেলের নাম নেওয়া উচিত কিনা জানি না, দিচ্ছে স্টার জলসায়, পরে বিপ করে দিস। তো নর্মালি এটা ডিরেক্টর ছিল বিশ্বজিৎ গাঙ্গুলি। আমি যখন অভিনয় করি তখন স্ক্রিপ্ট খুব মানে স্ক্রিপ্ট একটা লেভেল পর্যন্ত ফলো করি, তারপরে আর পড়ি না। এটা আমার একদম পার্সোনাল একটা বলতে পারবো আর কি। তো সেখানে আমি নানান ইংরেজি কবিতা, নানান ইংরেজি গান, মানে ক্যারেক্টারটার সাথে যায়। আমি একটা লয়ারের ক্যারেক্টার করেছিলাম, হ্যাঁ। তো এইসব আমি ব্যবহার করতাম আর কি, কিন্তু সেটা ওরা অ্যালাউও করতো। আমি একটা মজার ঘটনা বলি, কেন সখী আমাকে সখী। একটা জায়গায় মানালি আর আমি এরকম একটা জায়গায় রিয়াকশন, ধরে নাও এরকম জায়গায় ক্যামেরা রয়েছে, তো ভীষণ একটা জটিল, আমি মানে একটা ভীষণ খারাপ চরিত্র আর কি এতে। নর্মালি আমি যা করি আর কি, হ্যাঁ, রেপ ছাড়া তো আর রেপ বা এই ধরনের রেপ তো এই আর কি ছবি ভিলেন। তো ওর সাথে কথা হতে হতে আমি হঠাৎ একটা জায়গায় মনে হলো, যখন মনিটর করছিল যে এই জায়গাটা না আমি রিয়াকশনটা ঠিক জানি না কি হবে, তখন আমি ওকে আইডিয়া দিয়েছিলাম, আচ্ছা এই জায়গাটা না হয় লেন্সে হাত দিয়ে তারপর আমি কিছু একটা করবো, হ্যাঁ, অথবা আমি আমার মুখ গার্ড করবো, কোনটা বল। এবং সত্যি সত্যি আমাকে অ্যালাউ করেছিল এইখানে লেন্স, আমি জাস্ট এইভাবে নিয়ে গিয়ে রিয়াকশন দিয়েছিলাম। সো এই লিবার্টি আমি সিরিয়ালে টু সাম এক্সটেন্ট আমাকে দেয়, এটা আমার খুব, আমি অপর্ণা সেনও দিয়েছেন আমাকে, সৃজিত অসম্ভব লিবার্টি দিয়েছে 22 শ্রাবণে বা দ্বিতীয় পুরুষে। তো সিরিয়াল বললি বলে প্রসঙ্গে, না হয়তো আমি এই ছবিগুলোর নামই বোর করতাম, হয়তো 22 শ্রাবণের নাম করতাম হয়তো আমি, যে আমাকে ভয়ঙ্কর লিবার্টি দিয়েছিল। নির্বাক, ও মাই
গড, নির্বাক। আমি আর ঋত্বিকের একটা সিন যদি দেখে থাকো আর কি, জাস্ট ওটা নির্বাক, তো ওখানে কোনো লাইন ছিল ছিল না আর কি, একটা বোধহয় লাইন ছিল, একটা ধরে নাও ওটা সিকোয়েন্সটা ছিল 30 সেকেন্ডের, কিন্তু সেটা প্রায় 2.5 মিনিট পর্যন্ত ইম্প্রোভাইজ করেছি এবং রেখেছে সিনেমা আমি এবং ঋত্বিক। সো ওইখানে আমার একটা ফ্রিডম দিয়েছিল। এটা খুব লাকি যে আমি অন্তত জীবনে অন্তত একটা দুটো ফ্রিডম পেয়েছি। এনিওয়ে, সিরিয়ালের জায়গা থেকে আমি বললাম সুখী, বেশ, অফ মাই বেস্ট। চলে যাচ্ছি পরের। ওটা ঝাঁকিয়ে কি ওখানেই আছে, ঝাঁকিয়ে আর তুই আমাকে আর টেনশন বাড়াস না। ওইভাবে তো বিরাট লেখা, there is no কি দেখতো, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি পড়ছি। only there is no feed forward, only feedback in India। একটা সময় এটা তোমার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস ছিল, কোন কারণ থেকে এটা লেখা? এইটা অ্যাকচুয়ালি আমি একটা অডিও ফাইল শুনছিলাম আর কি, একজন সায়েন্টিস্টের। সরি, ভুল বললাম, এটা হচ্ছে তোমার সায়েন্টিস্ট নয়, এটা হচ্ছে আমাদের এই ভদ্রলোকের নামে যে হোমোসেপিয়ান যার লেখা আর কি, ইউভাল নোয়া হারারি, জিউস একজনে, এখন সারা পৃথিবী জুড়ে লেকচার দিচ্ছে, ইউভাল হারারি। তো ওর জায়গা থেকে এরকম একটা শুনেছিলাম যে ফিড ফরওয়ার্ড, আমি আবার ভুল বললাম, আসলে আমি নানা রকম পড়তে থাকি। এইটার আমি নামটা তোমাকে একটু চেক করে বলছি। এটা মূল যে ফান্ডাটা ছিল সেটা হচ্ছে যে আমরা এই যে সারা পৃথিবীতে, মানে এই যে ধরো যে ওয়ার্ল্ডের যে জিওগ্রাফিক ওয়ার্ল্ডে আমরা বাস করি, তার যে আমি বলবো যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এই যে সমস্ত সায়েন্টিফিক ইস্যুসগুলো রয়েছে, সেইগুলো সম্পর্কে সবসময় আমরা ফিড, মানে সেইগুলো কিন্তু আমাদের আছে প্রতিনিয়ত, সেগুলো আমাদের মানে বেড়ে ওঠায় সাহায্য করে। এবার আমরা যা চিন্তা করি সবসময় সেটাই দেখবে ঘটে। হ্যাঁ, এই যে বল না যে এটা হিন্দিতে একটা খুব খারাপ ডায়লগ আছে, দিল সে চাও তো কায়নাত ভি আপকো মিলা দেগা, এরকম টাইপের আর কি। তার মানে কোথাও আমাদের এই যে ওয়েভ লেংথ, আমরা যেটা চিন্তা করি সেই ওয়েভ লেংথের সাথে সরাসরি একটা কানেকশন আছে ওয়ার্ল্ডের। হ্যাঁ, মানে যে কারণে বল না, ভালো চিন্তা করলে ভালোটা আসে, তুমি খারাপ চিন্তা করলে খারাপটাই তোমার, বা দেখবে তুমি অনেকের সাথে কথা বলতে গিয়ে একটা নেগেটিভ ভাইবস পাও, যে ভালো লাগছে না, সামাল লোকটা তোমায় খুব বিরক্ত করছে তা না, কিন্তু তুমি জাস্ট মানে হয় না যে ইরিটেশন তৈরি হয় হয়তো, বা যদি ইরিটেশন নাও হয়, তুমি কোথাও একটা মনে হবে তুমি ঠিক যাচ্ছে না একটা, হ্যাঁ এরকম একটা। সো ওই জায়গা থেকে আমরা সবসময় মানে ফিডব্যাক আর ফিড ফরওয়ার্ড, আমরা এই ফিডব্যাকটা করি আমরা। আচ্ছা, এই জায়গা থেকে মূল ভাবনা ছিল। ফিড ফরওয়ার্ডটা হচ্ছে যে আমরা সেটাকে আর কোথাও একটা আরেকটা জায়গায় সেটাকে পাঠাচ্ছি না আর কি, মানে আমরা যারা ওয়ার্ল্ড থেকে যা ফিডব্যাক নিচ্ছি সেটাকে আমরা আর কোথাও পাঠাচ্ছি না, সেটা শুধু ওয়ার্ল্ডেই রয়ে গেছে। আচ্ছা, যে ফিডটা আমি পেলাম সেই ফিডটা আমি কোথায় পাঠালাম, ওকে, সেই জায়গা থেকে লেখা। বেশ, মানে ভেরি কমপ্লেক্স একটা ইস্যু, এই ধরনের জিনিস তুলে আনবি হয়তো ভাবতেই পারিনি, না আরো ভালো করে প্রিপেয়ার হয়ে আসতাম। এনিওয়ে, তুলছি। চলো। নিজেকে সব থেকে বড় মিথ্যে কথাটা কি বলেছিলে? হ্যাঁ, নিজেকে সব থেকে বড় মিথ্যে কথাটা কি বলেছিলে? এটা কি ডিয়ারে পড়ে না ট্রুথে পড়ে? এটা ট্রুথে পড়ে। আমি একজন ইন্টেলেকচুয়াল, এই মিথ্যেটা আমি নিজেকে বলেছিলাম। আচ্ছা, বেশ, দুটো ডেয়ার পড়ে আছে, তুমি যদি চাও দুটো ডেয়ারই করতে পারো। ইন্টারেস্টিং। তোমার প্রিয় অভিনেত্রীর মিমিক? এইটা না, অভিনেত্রীর মিমিক্রি আমি 20 দিন লেগে যাবে, মানে ভাবতে আমার কে যে প্রিয়। নর্মালি না, মানে আমি ভারতবর্ষে আমি খুব মানে অভিনেত্রী প্রিয় এরকম আমি শাবানা আজমি বা ওই একটা সময় পর্যন্ত, তারপরে গিয়ে আর খুব একটা ছায়া দেবী মানে আছে একজন দুজন, কিন্তু তাদেরটা না আমি পড়ে উঠতে পারবো না, মানে এই সেটা আমি ঠিক পড়ে উঠতে পারবো না সেটা। মানে আচ্ছা, বেশ বেশ, তাহলে আমরা তুইও রেগে যাবি, একটা ভয়ঙ্কর খারাপ ব্যাপার। না, আমি রাখবো না। আর যে এমন একটা লোকটা ছেলে, তারটাও পড়ে উঠতে পারবো না, চেষ্টা করতে হবে, সে ট্যালেন্ট দরকার। তার নাম হচ্ছে তুলসী চক্রবর্তী। হ্যাঁ, বলরাজ সাহানি আর তুলসী চক্রবর্তী হচ্ছে আমার, যদিও প্রচন্ড হলিউড দেখে বড় হওয়া লোক, হলিউড মানে হলিউড ক্লাসিক। হ্যাঁ, ফলে ব্র্যান্ডো হচ্ছে আমার ফাদার আর কি, জেমস ডিন অ্যান্ড ব্র্যান্ডো, আমার দুটোই বাবা আছে, তিনটে বাবা তো, যে বায়োলজিক্যাল ফাদার, আর আমার অ্যাক্টিংয়ের বাবা হচ্ছে এই দুজন। টলিউডের কোনো এক বন্ধুকে প্রাঙ্ক কল? এটা করা যেতেই পারে। টলিউডের মানে আমি আমার গলা চিনে ফেলবে তো, প্র্যাঙ্ক কল কি করে করবো আমি? না, যাতে গলাটা না চেনে সেইভাবে।
গলাটা না চিনে আমি পারবো না রে, এইটা করতে গেলে না তাহলে ঠিক আছে, গলা এইটা ওই চিনে 93.5 এর ছেলেটা পারবে। আমি পারবো না ভাই, ও গুরুদেব, ও সব পারে আর কি, মানে এই প্রাঙ্ক কল না, আর আমাকে না লোকে খিস্তি দেবে, একে তো আমি বিজেপি করছি, তার উপরে লোকে প্রচন্ড খিস্তি দেবে জানিস তো, বন্ধু বান্ধবরা। হ্যাঁ না তবু তবু এই দুটোর মধ্যে যে কোনো একটা, কোন দুটোর মধ্যে? এই এই যেটা মিমিক্রি এবং প্র্যাঙ্ক কলের মধ্যে যে কোনো একটা। তুমি না আমার মাথায় গরম চাটা ঢেলে দেবে, আর গরম কিছু ঠান্ডা ফান্ডা ঢেলে দে আমার মাথায়। হ্যাঁ মানে এইটা প্লিজ আমাকে, আমি কি করে আমার প্র্যাঙ্ক কল, আমার গলা আসে না, আমার অত্যন্ত ভারী গলা। এই গলাতেই করো। এই গলাতে আমি কাকে করবো, সে তো ধরে নেবে তো, কি বল? প্র্যাঙ্ক কল আর কি হবে, প্র্যাঙ্ক কল করবার জন্য অন্য গলা, মানে অন্যরকম ইয়ে লাগে, আরো অ্যাক্সেসরিজ লাগে, ধর একটা মিউজিক বাজিলা, যেভাবে দেখেছি আর কি ওই চ্যানেলে। হ্যাঁ কলার টিউন করলাম, এই ব্যাপারটা ভয়ঙ্কর ভালো, কিন্তু এটার জন্য আরো ট্যালেন্টেড কাউকে তোদের আনা উচিত ছিল না। তাও এই যে মায়েরই বলছে এটা তারা করতে পারে এবং করে, আমাদের এখানে দেখেছি খুব সুন্দর সুন্দর রুদ্র দারুণ মিমিক্রি করে, এরকম অনেকেই আছে খুব সুন্দর মিমিক্রি করে। আচ্ছা বেশ বেশ। আচ্ছা এরপর আমাদের একদম শেষ রাউন্ডে চলে এসেছি, যেটা কিনা র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার তুমি জানো, চটজলদি প্রশ্ন করবো, চটজলদি উত্তর এক্সপেক্ট করবো। শুরু করি? রেডি? রেডি ফায়ার। টলিউডের কোনো এক সেলিব্রিটির সঙ্গে নিজের জীবন সোয়াপ করতে চাইলে সেই সেলিব্রিটি কে হবে? স্বস্তিকা মুখার্জি। ওকে। অভিনেতা বা পরিচালক না হলে কি হতে? সেলসম্যান। ইন্টারেস্টিং। অ্যান্টি লজিক্যাল সিনেমা নাকি লজিক্যাল লাইফ? অ্যান্টি লজিক সিনেমা। অনিন্দ্য পুলক ব্যানার্জি বেটার স্বামী নাকি বেটার বাবা? বেটার বাবা। নিজেকে একটা বাক্যে ডেসক্রাইব করতে হলে কি বলবে? ফ্রি ম্যান। প্রথম প্রেম? হ্যাঁ মানে প্রথম প্রেম কি বলতে হবে? যা মনে আসবে। ও এটা কিডস লাভ আর কি। জীবনের সব থেকে বড় আক্ষেপ? হাইটটা কম আমার। সেলিব্রিটি ক্রাশ তোমার কে? সেলিব্রিটি ক্রাশ? মনিকা বেলুচি। ওকে। নতুনদের মধ্যে প্রমিসিং অভিনেতা, প্রমিসিং অভিনেত্রী এবং প্রমিসিং পরিচালক কে বা কারা? আদিত্য বিক্রম ইজ গুড ওয়ান। ওকে। একটা প্রমিসিং ইজ এ অ্যাক্টর। অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস? অ্যাক্টর শান্তিদা ছিল, আমি নামটা ভুলে যাচ্ছি। ঋতব্রত। হ্যাঁ হ্যাঁ। অ্যাক্ট্রেস, আই ডিডন্ট ফাইন্ড অ্যাক্ট্রেস হিয়ার ইয়েট। ওকে। একদিনের ঈশ্বর হলে কি করবে? ইকোনমিক ইকুইলিব্রিয়াম তৈরি করার চেষ্টা করবো সারা পৃথিবী জুড়ে। সময়টা পেছাবে না? না। আচ্ছা, একটা প্রশ্ন তুমি চাও মানুষ তোমাকে জিজ্ঞাসা করুক, এখনো করেনি হয়তো, সেই প্রশ্নটা কি এবং তার কনসিকুয়েন্ট উত্তরটা কি হবে? ভেরি টাফ কোয়েশ্চেন, মানে এইভাবে উত্তর দেওয়া র্যাপিড ফায়ার। একটা প্রশ্ন যে আমাকে আজ পর্যন্ত করা হয়নি, করলে পরে তার উত্তর কি, প্রশ্ন করা হয়নি, কম্প্যারিজন করা ভেরি ডিফিকাল্ট। তবে বা তুমি চাও তোমাকে মানুষ করুক, মানে কেন আমি ছবি করি, এই ধরনের প্রশ্ন অনেক বেশি জরুরি আর কি। আচ্ছা, হ্যাঁ, এবং তার উত্তর? কারণ যে বক্তব্যটা তৈরি হয়েছে একজন অভিনেতা হিসেবে, সেই বক্তব্যটা আমি কখনো অভিনয় করে প্রকাশ করতে পারবো না। ফলে একটা ছবি পরিচালনা করা মানে লেখা এবং সেটাকে পরিচালনা করা এমন একটা বিষয় যেটা দিয়ে আমি আমার পরবর্তী জেনারেশনকে তৈরি করতে পারবো, যে কনস্ট্যান্ট চেঞ্জিং ওয়ার্ল্ড, সেই এই যে প্রতিনিয়ত যে পৃথিবীর যে পরিবর্তন এবং যে ক্যাটাস্ট্রফি, এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি তৈরি হয়েছে সারা পৃথিবী জুড়ে আর কি, গ্রিন গ্যাসের জন্য আর কি। তো সেই জায়গাতে কিভাবে, সেই জায়গাটাকে কিভাবে সিনেমা আর্ট কিভাবে সেটাতে কন্ট্রিবিউট করতে পারে আর কি। শুধুমাত্র যারা এনজিওস বা যারা সোশ্যাল ওয়ার্কার বা গভর্নমেন্টের দায়িত্ব শুধুমাত্র হবে না, আমি জানি যে থ্রু আর্টস মানে থ্রু আমি শিল্পের মধ্যে দিয়ে সেই জায়গাগুলো কী করে ধরার চেষ্টা করবো। সেই কারণে ছবি বা পেন্টিং বা মিউজিকের একটা ভূমিকা আছে এই এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি থেকে মানব জাতিকে মুক্ত করার। আচ্ছা, এবং শেষ প্রশ্ন, আমরা তো জানি ভূতের রাজা 3টে বর দেয়, যদি ভূতের রাজা 3টে বউ দিত তাহলে তারা কারা কারা হতো তোমার জীবনে? What the fuck?
ওকে, তাহলে তুই ধরে নে যে 3টে ক্রাশের কথা বলেছিলাম আর কি। নো, অবভিয়াসলি 3টে নয় আর কি, কারণ আমার যে বউ, এটা কোনো বিনয় নয় আর কি, বাট তাকে আমাকে রাখতেই হবে। এই কারণে নয় যে নাহলে লোকে আমায় গালাগালি দেবে বা আমার সম্পর্কে ভুল ভাববে, তা নয়। আসলে ও না থাকলে পরে, পম্পা না থাকলে পরে হয়তো আমি আমার এই জায়গাতে আসতে পারতাম না। যেমনভাবে আমি দেখেছি যে আমার বাবাকেও, যে বাবা প্রায় সংসারে মানে অনেক কিছু করার চেষ্টা করতো কিন্তু সবটা করে উঠতে পারতো না। মাকে বরং রাতে দেখেছি কীভাবে পুরো জিনিসটাকে ধরে রাখতো আর কি। সো এই যে ধরে রাখাটা, এটা পম্পা, আমিও যেমন বাড়িতে সত্যি সত্যি নিজের জলটাও নিজে খাই না আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে ও না থাকলে পরে এই যে টোটালটা করতে পারতাম না। আমাকে মনিকা বেলুচ্ছি আমাকে সেটা করে দেবে না, বা স্বস্তিকা সেটা করে দেবে না, বাট somehow I had a crush, মানে তুমি জিজ্ঞাসা করলে বলেই বললাম আর কি, হ্যাঁ ঠিক আছে, বাট আই ডিডন্ট এনকারেজ ইট। হ্যাঁ, অনেক সময় পাইনি, তার থেকে আমার অনেক বেশি মনে হয়েছে পড়াশোনা করাটা খুব জরুরি। ওকে, এই করে আমাদের র্যাপিড ফায়ারটা আমরা শেষ করলাম। যদিও সময় চাইছে থামতে, কিংবা সময়টা একদম পেছনে চলে যেতে চাইছে তোমার ওয়াচমেকারের মতো, কিন্তু আসলে সময়টা এগিয়ে যায়। আর সেই এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই আড্ডাটা আপাতত থামাতে হচ্ছে। সুন্দরীর সাথে মুখোমুখি বসে আড্ডা দিচ্ছিলাম, এটাও পুরো শেষ করে দিলি। ইটস ওয়ান্ডারফুল, ইটস ওয়ান্ডারফুল রিয়েলি। হ্যাঁ, তোমার কেমন লাগলো এখানে এসে? অ্যাবসলিউটলি, এটা এমন ইন্টারভিউ মানুষ অনেকে দেয়, কিন্তু আমি যেটা খুব আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, যা হয় আর কি, সুযোগ পেলে, আমি কেন বলছি এটার ভেতরেই সেটা লুকিয়ে রয়েছে উত্তরটা, যে প্রশ্ন যদি ঠিক থাকে না, তাহলে পরে মানুষের যে অনেক সময় আমরা চাই সেটাকে হাইড করতে বা প্রিটেন্ড করতে, মানে এটা নই আমি এটা, সেইগুলোকে প্রশ্নটা অসম্ভব ভালো রিসার্চ ওয়ার্ক। খুব ভালো লাগলো এই কারণে জেনে যে এই ধরনের প্রশ্ন করলে পরে মানুষকে তোরা ভালোই বিপদে ফেলতে পারবি আর কি, বা যেটা সে বলতে চায় না সেটাও বার করে আনবি। এটা কি জানিস তো, যে হাউ ইউ ফর্মুলেট আ কোয়েশ্চেন, মানে অর্ধেক প্রবলেম থাকে কোয়েশ্চেনিং এর ভেতরে। ফলে আমি সেই জায়গা থেকে বলবো তোর ক্ষেত্রে কোয়েশ্চেনের ভেতরে সমস্যা খুব কম ছিল, যে কারণে অসাধারণ অনেক না বলা কথা সেগুলোকে বার করে আনতে পেরেছিস। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার এখানে আসার জন্য, এতটা সময় আমাদের সঙ্গে কাটানোর জন্য, আমাদের তরফ থেকে তোমার জন্য ছোট্ট উপহার আছে, সেটা যদি তুমি অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট করব মানে আমি করবার জন্য বসে আছি। হ্যাঁ, ডেফিনেটলি। কি বোতলটা? না, ডেফিনেটলি আসছে। এইটা যদি তুমি একটুখানি, ওয়াও, কি সোনার বাট, খুলে দেখো। এটা মানে তার থেকে ভয়ঙ্কর বই। ইটস লাইক, হ্যাঁ কি রে বই? আমি জানি না, হতে পারে। হ্যাঁ, ওরে কি বলবো, তুই তো জাস্ট ফাটিয়ে দিয়েছিস। তোরা দুর্ধর্ষ ব্যাপার, তো বই দিয়েছিস। তুই কি হেল্প করে দিবি একটু খুলতে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, বই একটা সাংঘাতিক জিনিস রে। আমি চাই যে আজ থেকে যত হিন্দু বাড়িতে যত বিয়ে হবে, যত মুসলমান বাড়িতে যত বিয়ে হবে, তারা যেন ওই সমস্ত ওই যে বিছানা চাদর কাপ দিয়ে সেই সবের পরিবর্তে ওয়াও ওয়ান্ডারফুল বই দেন। বই দেওয়ার সংস্কৃতি, আরে না রে না, কোন বন্দ্যোপাধ্যায়, ওয়াও ফ্যান্টাস্টিক। মানে সত্যি রে, বই হচ্ছে এমন একটা জানালা যেখান দিয়ে মানে মন উড়ে বেরিয়ে যেতে পারে। তোমার পছন্দ হয়েছে? অ্যাবসলিউটলি, মানে এর থেকে ভালো পুরস্কার মানে আমি বলবো যে এটা আমাকে আসলে খুব আনন্দ দিলে এই কারণে যে আজকাল এইরকম ভাবে যে তোরাও ভাবছিস, মানে কেউ ভাবছে যে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে একটা বই গিফট করা হয়, which is absolutely mind blowing আর কি, মাইন্ড ব্লোয়িং। আরেকটা জিনিস হচ্ছে যে থ্যাংক ইউ। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের জীবন থেকে, আমাদের জগৎ থেকে গাছ চলে যাচ্ছে, মরে যাচ্ছে, ভালোবাসা মরে যাচ্ছে। তো আমরা একটা ভালোবাসার বাগান তৈরি করছি, যেই বাগানে ভালোবাসার মানুষদের ভালোবাসার কথা আমরা গাছের টবে লিখে নেওয়ার চেষ্টা করছি। সেটা যদি তুমি একটু লিখে দাও তোমার 2-4টে কথা, আমি তাহলে গাছটা আনাতে, তোমার যা মনে হচ্ছে তুমি এটার গায়ে লিখে দিতে পারো, এবং সেই ভালোবাসার বাগানে এই ভালোবাসার গাছটা আমরা রেখে দেবো। Oh, lovely. Thank you so much. শেক্সপিয়ারের মতন হাতের লেখা হয়েছে। আর তোমাকে একদম শেষে বলবো যে তুমি এভাবেই থেকো। আমরা আরো ভালো কাজ তোমার থেকে এক্সপেক্ট করবো, এবং সেটা তুমি ফুলফিল করবে সেটা আমরা জানি, এবং মানুষকে এভাবে ভালো রেখো তোমার কাজের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।
a hug from me. Big hug.